নৈশরাত্রের নিবিড় তিমির ক্রমশ গাঢ় হয়ে ধরণীর বক্ষ আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছে। গোধূলির সেই ম্লান রক্তিম আভা বিদায় নিয়ে এখন মহানগরীর আকাশে এখন রূপলী চন্দ্রের রাজত্ব। আর্যর গাড়িটা শুকনীরের প্রবেশদ্বারের সামনে এসে থামল। ধীর লয়ে নামল ওরা। তৃষা গভীর একটা শ্বাস নিয়ে পরক্ষণে তড়িৎ বেগে হাঁটতে শুরু করবে। রাতের স্নিগ্ধ বাতাস ওর হিজাব ছুঁয়ে যাচ্ছে। আর্য লক করার শব্দ শুনে ওর দিকে তাকিয়ে শুধালো, আরে আরে, এত দ্রুত হাঁটছেন কেন? তৃষা এক পলক পিছে চাইল, বেশ উদ্বিগ্ন কণ্ঠে বলল, টুইঙ্কেল। আর্য পা চালিয়ে তৃষার সমান্তরালে এসে আশ্বস্ত করার ভঙ্গিতে বলল, ডন্ট ওয়ারি, ও ঘুমিয়েছিল, একটু আগে উঠল। তৃষা বিস্মিত বলল, আপনি কিভাবে জানলেন? আর্য নির্লিপ্ত ভঙ্গিমায় বলল, কল করেছিলাম তো। কখন? আর্যর এমন নির্লিপ্ত অথচ দায়িত্বশীল আচরণের সামনে তৃষা এক মুহূর্তের জন্য স্থবির হয়ে গেল। মানুষটা কি অদ্ভুত, কৌশলে নিজের চোখের আড়ালে থাকা মানুষগুলোরও প্রতি মুহূর্তে খবর রাখে। তৃষা এক দৃষ্টে আর্যর প্রস্থান পথের দিকে তাকিয়ে রইল। হৃদয়ের নিভৃত কোণে দোলা দিল কিছু কথা। একটা মানুষ ঠিক কতটা কেয়ারিং হতে পারে মিস্টার নাথিং সাহেবকে না দেখলে হয়তো বোঝা যাবে না। পারফেক্ট বাবা, শুধু বাবা নয়, পারফেক্ট হাজবেন্ডও বটে। পরক্ষণে ওর মস্তিষ্ক হৃদয়ের সাথে এক তুমুল বিরোধিতা ঘোষণা করল। আদৌ পারফেক্ট হাজবেন্ড আরজে এহসান? মস্তিষ্ক বলছে না, অথচ হৃদয় চিৎকার করে বলছে হ্যাঁ। স্বামী হতে হলে ক্যাপ্টেন আরজে এহসানের মতোই হওয়া উচিত। অন্দরমহলের পরিবেশ আজ বড্ড উত্তপ্ত। ড্রয়িং রুমের সোফায় ছোট ছোট দু পা ঝুলিয়ে গাল ফুলিয়ে বসে আছে টুইঙ্কেল। তৃষা দ্রুত পদক্ষেপে এগিয়ে গিয়ে ওর পাশে বসলো। কি হয়েছে আমার মমটার? ওভাবে মুখ ভার করে বসে আছো কেন সোনা? টুইঙ্কেল তৃষার দিকে না তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। অভিমানী স্বরে বলল, তোমরা পচা, তোমরা একা ফেলে অনেক ঘুরেছ, তাই না? তৃষা হাসলো, পাশের রাখা ছোট শপিং ব্যাগটা দেখিয়ে বলল, আরে না সুইটহার্ট, দেখো বানি তোমার জন্য কি এনেছে। তোমার প্রিয় ক্রিটক্যাট আর তোমার মতো সুইট একটা ডল। এখন রাগ কমবে? টুইঙ্কেল বাচ্চাসুলভ হৃদয় এবার খানিকটা নরম হলো, কিন্তু আর্যর দিকে তাকাতেই ফের কৃত্রিম গাম্ভীর্য ফিরিয়ে আনলো। আর্যর সামনে এসে হাঁটু গেড়ে বসলো। ওর ছোট্ট নাকটা টিপে দিয়ে বলল, সরি মম। বানিকে একটু সময় দিতে গিয়ে দেরি হয়ে গেল। নেক্সট টাইম তোমাকে নিয়েই যাব, প্রমিস। এখন লক্ষ্মী মেয়ের মতো তোমার পাপার কোলে এসে দেখি। টুইঙ্কেল মিষ্টি ক্রোধে দীর্ঘস্থায়ী হলো না মোটেও। আর্যকে পাজাকলা করে কোলে তুলে নিল। তৃষার দিকে এক পলক তাকিয়ে বলল, আপনিও ফ্রেশ হয়ে নিন তৃষা, আমি টুইঙ্কেলকে রুমে নিয়ে যাচ্ছি। আর্য টুইঙ্কেলকে নিয়ে ওর সবার ঘরের দিকে অগ্রসর হলো। তৃষা এক পলক ওদের প্রস্থান পথের দিকে তাকিয়ে মিষ্টি হাসলো। অতঃপর ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। কিছুক্ষণ বাদে শুভ্র বসনে সিক্ততা কাটিয়ে তৃষা নৈশভোজের থালা হাতে আর্যের কক্ষের সন্নিকটে পৌঁছালো। হঠাৎ ওর কক্ষ কর্ণগোচর হলো টুইঙ্কেল আর আর্যের কথোপকথনের গুঞ্জন। দরজার ঈষৎ ফাঁক দিয়ে আসা আলোকছোটায় দৃশ্যমান হলো আর্যর বিছানায় হেলান দিয়ে আধশোয়া হয়ে আছে, আর ওর বুকের ওপর পরম নিশ্চিন্তে শুয়ে টুইঙ্কেল ওর পাঞ্জাবির বোতাম নিয়ে খেলা করছে। আর্যর সেই গভীর কণ্ঠস্বর এখন বড্ড কোমল ও টুইঙ্কেলের কপালে আলতো চুমু খেয়ে কি যেন বলছিল, আর টুইঙ্কেলও হেসে হেসে সায় মিলাচ্ছিল ওর সঙ্গে। তৃষা স্নিগ্ধ হেসে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে করতে বলল, কি হচ্ছে এখানে? আমাকে রেখে কি এত সলা পরামর্শ হচ্ছে শুনি? তৃষার উপস্থিতি টের পাবো মাত্র তড়িৎ বেগে আর্যর কোল হতে নামলো ছোট্ট টুইঙ্কেল। মিষ্টি স্বরে বলল, কিছু না বানি, আসলে পাপা কাল শিপে চলে যাবে তো, তাই বলছিলাম আমি পাপাকে ভীষণ মিস করব। তুমি করবা না বানি? টুইঙ্কেল প্রশ্নাত্মক দৃষ্টিতে তৃষার পানে চাইল। তৃষা এক পলক আর্যর নির্লিপ্ত মুখশ্রীতে চেয়েই তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে বুকের মাঝে কেন জানি চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে ওর। আর আর আর্যর দিকে তাকাতেই সেটা বড্ড প্রকট রূপে হানা দিচ্ছে। তৃষা মনোযোগ সরাতে টুইঙ্কেলের দিকে চেয়ে জোরপূর্বক হেসে বলল, ওসব কথা পরে হবে, তুমি আগে ডিনারটা কমপ্লিট করো তো মাম্মাম, দেখো তো রাত হয়েছে। টুইঙ্কেল ফের কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার পূর্ব মুহূর্তেই তৃষার কথায় ও থমকায়। মৃদু হেসে সম্মতি সূচক মাথা নেড়ে বলে, ওকে বানি। তৃষার কথা না বাড়িয়ে একে একে টুইঙ্কেলকে খাওয়াতে তৎপর হয়। মাঝে মাঝে ওর দৃষ্টি আর্য দিকে ধাবিত হচ্ছে, তবে পরক্ষণেই নিজেকে সামলে নিচ্ছে তৃষা।
নিজের অপ্রকাশিত মনোভাব দমানোর এক ব্যর্থ প্রচেষ্টা অব্যাহত রেখে টুইঙ্কেলকে নিয়ে ব্যস্ততা দেখানোর মিথ্যা নাটকীয়তায় মগ্ন সে। টুইঙ্কেলকে খাওয়ানো শেষ করে তৃষা সামান্য সময়ের জন্য কক্ষ থেকে নিষ্ক্রান্ত হয়েছিল। মুঠোফোনে মেহসানার জরুরি আহ্বানে সাড়া দিতেই ওর এই ক্ষণিক অনুপস্থিতি। কথা শেষ করেই ও যখন পুনরায় আর্যর শয়নকক্ষে পদার্পণ করলো, সঙ্গে সঙ্গে ওর দৃষ্টিগোচর হলো বিছানার মাঝখানের ছোট্ট টুইঙ্কেল গভীর নিদ্রায় মগ্ন। অবিন্যস্ত হয়ে সে শুয়ে আছে। আর্য কাল ফিরে যাবে, তাই আজ টুইঙ্কেল ওর কাজ সঙ্গেই থাকবে, এটা পূর্বজ্ঞাত হয়। তৃষা অত্যন্ত সন্তর্পণে এগিয়ে গিয়ে অতি যত্নে টুইঙ্কেলের এলোমেলো দেহখানি বিছানায় সোজা করে শুয়ে দিল। ওর গায়ের ওপর চাদরটা টেনে দিতে দিতে তৃষা চোখ জোড়া একবার আর্যকে খুঁজে ফিরল, কিন্তু ঘরটা খা খা করছে। দীর্ঘদেহী সেই মানুষটার কোনো চিহ্ন সেখানে নেই। তৃষা ঘরের এদিক ওদিক একবার দৃষ্টি সঞ্চালন করলো। হঠাৎ পূর্ব পার্শ্বে কারো উপস্থিতি অনুভূত হতেই তৃষার ধীর পায়ে ঘরের সংলগ্ন প্রশস্ত করিডোরের দিকে এগিয়ে গেল। তবে করিডোরের সামনে গিয়ে থমকালো ও। আর এগোবে কিনা ভেবে ও যখন দ্বিধান্বিত, ঠিক তখনই ভেসে এলো গভীর পৌরষ এক কণ্ঠস্বর, এদিকে আসুন তৃষা। করিডোরের রেলিংয়ে দু হাত রেখে জ্যোৎস্নালোকিত আকাশের পানে এক দৃষ্টে চেয়ে আছে আর্য। তৃষা ধীর পায়ে ওর পাশে গিয়ে দাঁড়ালো। মৃদু মন্দ পবন রুদ্রতপ্ত প্রকৃতিতে শীতল করতে ব্যস্ত। তৃষা কিছুক্ষণ নীরব করে আলতো স্বরেও শুধালো, কাল ঠিক কখন বেরোবেন? আর্য দৃষ্টি না ঘুরেই উত্তর দিল, ভোর 5টায়। তৃষা একটা দীর্ঘশ্বাস গোপন করে বলল, টুইঙ্কেল কিন্তু খুব কষ্ট পাবে। আর্য এবার ঘাড় ঘুরে তৃষার দিকে তাকালো। চাঁদের আলোয় ওর তীক্ষ্ণ মুখাবয়ব আজ যেন একটু বেশিই নমনীয় ঠেকছে। ও কেমন অদ্ভুত প্রশ্নাত্মক দৃষ্টি নিক্ষেপ পূর্বক ব্যগ্র কণ্ঠে শুধালো, শুধু টুইঙ্কেল? আকস্মিক আর্যর এমন প্রশ্নে অপ্রস্তুত হয়ে উঠল তৃষা। কিঞ্চিত সময় নিয়ে নিজেকে সামলে নিল ও। ওর নয় খুঁট আঙ্গুল চড়াতে চড়াতে চঞ্চলা হরিণীর মতো এক পলক আর্যর দিকে তাকিয়ে ফের নজর সরিয়ে নিল। ঠোঁটের কোণের এক চিলতে অভিমানী হাসি ফুটিয়ে বলল, তৃষা নেওয়াজের কষ্ট পাওয়া বা না পাওয়াতে মিস্টার রোবটের কি আসে যায়? আপনার তো শিপে গিয়েই সব ভুলে যাওয়ার পুরনো অভ্যাস আছে। সেখানে তো নিশ্চয়ই আপনার ম্যামদের অভাব হবে না। আর্য এবার পুরোপুরি ঘুরে দাঁড়ালো। ওর দীর্ঘ ছায়ায় তৃষার উপর আছড়ে পড়ছে। ও এক পা এগিয়ে এসে তৃষার খুব সন্নিকটে দাঁড়াতেই তৃষার নিঃশ্বাস যেন ক্রমশ ভারী হয়ে আসতে লাগলো। আর্য নিচু সরে এক মদিরাচ্ছন্ন হাসিতে বলল, ম্যাম, সংখ্যা হাজারটা কেন লক্ষ কোটি হতে পারে, কিন্তু নেভির এই আর্য এহসানের স্বপ্নবিলাসী ম্যাম একজনই। তৃষা থমকালো ক্ষণকাল। আর্য হতে সরাসরি এমন প্রত্যুত্তর হয়তো কখনো স্বপ্নেও ভাবেনি। ওর সমস্ত সত্তায় এক বিচিত্র শিহরণ খেলে গেল, যেন বসন্তের প্রথম দক্ষিণা বাতাস ওর তপ্ত হৃদয়ে এসে হানা দিয়েছে। লজ্জায় ওর ফর্সা কপলদায় আরক্তিম বর্ণ ধারণ করলো। লোকটাকে তবে শব্দের মায়াজালে এভাবেই ওর প্রতিটি আবেগবন্দি করে নিবে? তৃষা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস পেল না। আর্যর তীব্র দহন মাখা চাহনি ওকে যেন নিঃশেষ করে দিচ্ছিল। ও তড়িঘড়ি করে ওড়নাটা সামনে নিয়ে কম্পিত পদক্ষেপ প্রস্থান করতে চাইল, কিন্তু ওর অবাধ্য পা দুটো কক্ষের প্রবেশদ্বারের চৌকাঠে পৌঁছানোর পূর্বেই পেছন থেকে আর্যর ভরাট গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, তৃষা। তৃষা মূর্তির মতো স্থির হয়ে গেল। ওর বুকের ভেতরটা যে তখন ধরফর করছে। ও ধীর লয়ে ঘাড় ঘুরিয়ে আর্যর দিকে তাকাতেই দেখল জ্যোৎস্নার আলোয় আর্যর চোখ মুখে এক অদ্ভুত প্রশান্তি এবং এক অনাস্বাদিত অধিকারের ছাপ। তৃষা প্রশ্নবোধক দৃষ্টিতে ওর দিকে চেয়ে রইল, যেন উত্তরটা পেতে ওর সমস্ত জীবন ব্যয় করতেও রাজি আছে ও। তবে আর্য যেন প্রতীক্ষার পালা ভারী করতে চাইল না। বড্ড আবদারি কণ্ঠে বলল, আজ রাতটায় এই রুমে থাকবেন? তৃষা বিস্মিত দৃষ্টিতে তাকাতেই আর্যকে নিশ্চিন্ত করতে চাইল, শুধু একটা রাতেই, আর কখনো বলবো না, প্রমিস। তৃষা স্ফীত হাসলো। ও নিজেরও এটাই চাচ্ছিল, তবে লজ্জাপূর্বক প্রকাশ্যে ব্যর্থ হচ্ছিল। আচ্ছা, থাকবো না। আচ্ছা ক্যাপ্টেন। আচ্ছা থাকবো। আচ্ছা ক্যাপ্টেন। প্রথমবারের মতো তৃষার মুখে ক্যাপ্টেন সম্বোধনে আর্য অদ্ভুত ঘোর লাগা দৃষ্টিতে চাইল ওর পানে। তৃষা লজ্জায় আড়ষ্ট হয়ে আসতে চাইলে কাচুমাচু ভঙ্গিমায় বলল, একটু তুমি করে বলবেন প্লিজ, অন্তত আজকের রাতটার জন্য। আর্যর বুকের ভেতরটা যেন মুহূর্তেই শান্ত হয়ে আসা সমুদ্রের ন্যায় শীতল হয়ে গেল। শত প্রতীক্ষার অবসান ঘটল আজ ওর।
ও এটাই চেয়েছিল, যেদিন তৃষা মন থেকে চাইবে, আবদার করে বলবে তুমি করে সম্বোধন করতে, সেদিনই ও তুমি বলবে, এর আগে নয়। অবশেষে প্রতীক্ষার অবসান, আর্যর অষ্টাধরে এক স্নিগ্ধ হাসি ফুটে উঠল। ও সম্মতির সুরে খুব নরম গলায় বলল, আচ্ছা। ছোট আর সম্মতিসূচক বাক্য, আর তাতেই তৃষার মনে হলো ওর হৃৎপিণ্ডটা খুশিতে এক লাফে কয়েকশো ফিট উপরে উঠে গেছে। ও আর নিজের আবেগ ধরে রাখতে পারলো না। দ্রুত দৃষ্টি সরিয়ে আমতা আমতা করে বলল, আসলে আমি ফোনটা রুমে নিয়ে ফিরে আসছি, ওটা নিয়ে আসি। 1 মিনিট বলেই তৃষা কক্ষ হতে নিষ্ক্রান্ত হতে উদ্যত হলো। দরজার চৌকাঠে পা রাখতেই পেছন থেকে আর্য সেই ভরাট কণ্ঠস্বর আবারও প্রতিধ্বনিত হলো, তৃষা। তৃষা থমকে দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো। ওর কৌতূহলী নেত্রে একবার প্রশ্নের মেলা, কিছু বলবেন? আর্য কয়েক সেকেন্ড নিস্তব্ধ হয়ে ওর মুখশ্রীর দিকে চেয়ে রইল। ওর মনে তখন কথার পাহাড় জমেছে, কত কিছু বলার ছিল, কত সহস্র না বলা অধিকারের দাবি। কিন্তু সবটুকু গিলে নিয়ে ও কেবল আমতা আমতা করে মাথা নেড়ে বলল, না, কিছুই না, যাও, আর দ্রুত এসো। তৃষা প্রস্থান করতেই আর্য করিডোরে রেলিংয়ে হেলান দিয়ে আকাশের দিকে তাকালো। রাতের নিস্তব্ধতা চিরে ভরাট সুরে গেয়ে উঠল, কিতনা কুসকে হোনা হে, ফির ভি হে দিল মে সওয়াল কাহে, স্বপ্ন মে জো রোজ কাহা হে, ও ফির সে কাহো ইয়া নাহি। নিশিতিনি এখন মধ্যাগগন অতিক্রান্ত করে ভোরের প্রতীক্ষায় মগ্ন। মহানগরীর কৃত্রিম আলোকছোটা ম্রিয়মান হয়ে এসেছে। অন্দরমহলের নিস্তব্ধতায় এখন এতটাই গভীর যে ঘড়ির কাঁটার প্রতিটি কম্পনও যেন স্পষ্ট শ্রুত হচ্ছে। শয়নকক্ষের প্রশস্ত বিছানায় অবিন্যস্তের শুয়ে আছে এক পূর্ণাঙ্গ পৃথিবী। মাঝখানে টুইঙ্কেল আর ছোট্ট নিষ্পাপ হাত দুটি ছড়িয়ে আছে, স্বপ্নপুরী রাজ্যে বিচরণ করছে। আর তার দুটি পাশে দুটি অতৃপ্ত হৃদয়ের স্পন্দন। তৃষার তন্দ্রাচ্ছন্ন দীর্ঘক্ষণের প্রতীক্ষা আর মনের ভেতরে তোলপাড় শেষে শ্রান্ত দেহখানি ঘুমের অতলে তলিয়ে যাচ্ছে। ওর অবাধ্য অলকগুচ্ছ কপালে এসে লুটোপুটি খাচ্ছে। পাশে শুয়ে থাকা আর্যর চোখের ঘুমের লেশমাত্র অনুপস্থিত। ও পাশ ফিরে এক দৃষ্টে চেয়ে আছে ওর সেই বোকা মানবীর পানে, যাদের আবছা আলোয় তৃষার স্নিগ্ধ মুখশ্রী আর্যর পৌরুষত্বকে এক মায়াবী আকর্ষণে বারবার দিশেহারা করে দিচ্ছে। হঠাৎ আর্য নিঃশব্দে উঠে বসল। করিডোর থেকে আসা হিমেল হাওয়া তৃষার চুলে এক চঞ্চল হিল্লোল তুলে দিয়ে গেল। আর্য নিজেকে আর সংযত রাখতে পারল না। এক অদম্য অনুরাগের বশবর্তী হয়ে ও অতি সন্তর্পণে তৃষার দিকে ঝুঁকে এলো। ওর উষ্ণ নিঃশ্বাস তৃষার কপালে আছড়ে পড়ল। আর্য ধীর হয়ে ওর কম্পিত অষ্টাধর তৃষার শুভ্র ললাটে ছোঁয়ালো। এক পলকে সেই পবিত্র স্পর্শে আর্যর সমস্ত সত্তা শিউরে উঠল, যেন বহু জন্মের তৃষ্ণা এক নিমেষে মিটে গেল। পরক্ষণে আর্য নিজেকে সরিয়ে নিল। একরাশ অপরাধবোধ আর তীব্র অধিকারের দ্বন্দ্বে ওর কণ্ঠনালী শুকিয়ে এলো। ও তৃষার ঘুমন্ত মুখের দিকে চেয়ে অতি নিচু স্বরে প্রায় ফিসফিসিয়ে বলল, আই এম সরি মিসেস এহসান, তোমার অনুমতি ছাড়া তোমার স্পর্শ করার জন্য। বাট ট্রাস্ট মি, নেভির এই কঠোর মানুষটা আজ নিজের হৃদয়ের কাছে বড্ড অসহায়। আই এম রিয়েলি সরি মাই লাভ। বলে আর্য পুনরায় বালিশে মাথা রাখল। ওর দৃষ্টি তখন সিলিংয়ের দিকে নিবদ্ধ, কিন্তু মনের কোণে তখন প্রশান্তির এক বিশাল সমুদ্র উত্তাল ঢেউ তুলেছে। এদিকে আর্যর এমন সরাসরি স্বীকারোক্তিতে আধারাচ্ছন্নতার মাঝেই বিস্ফোরিত নয়নে চাইল তৃষা। পুরোপুরি তন্নিদ্রাচ্ছন্ন না হওয়ার দরুন সবটা স্পষ্ট শ্রবণগোচর হয়েছে ওর। ও যেন কোনো রূপ আবেগ প্রকাশেও ব্যর্থ হয়ে গেল কিছুক্ষণের তরে। প্রভাতের আগমন আজ কেন একটু বেশি দ্রুত হয়েছে। ঘড়ির কাঁটা ভোর 5টার ঘোরে। আর মাত্র কিছুক্ষণ, তারপরে আর্য চলে যাবে। তৃষার ডাগর নেত্রের কার্নিশে জল জমেছে, আর তা লুকোনোর ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছ। পাশে টুইঙ্কেল আর্যর কোলে আহ্লাদে মগ্ন। আর্য মেয়ের সঙ্গে খুনসুটির ফাঁকে তৃষার মলিন মুখশ্রীর দিকে আর দৃষ্টি নিক্ষেপ করেছে। ও বুঝলো ওর বাচ্চা বউটাকে বোঝানো অতীব জরুরি, নতুবা নতুবা সে কেঁদে দেবে, রীতিমতো বন্যার সূচনা করবে। ও টুইঙ্কেলকে চকলেট আনতে বলে তৃষার দিকে এগিয়ে গিয়ে বলল, তৃষা। তৃষার অবাধ্য অশ্রুধারা আর বাঁধন ছিন্ন হয়ে টুপটাপ গড়িয়ে পড়ল। আর্য দেখল, তবে তৎক্ষণাৎ কিছু না বলে নিশ্চুপ রইল। তৃষা ফুপাতে ফুপাতে শুধালো, কবে ফিরবেন? শীঘ্রই, অপেক্ষা করব, ভীষণ করে, বাজেভাবে।
আশ্চর্য ঈষৎ হেসে তিশার অশ্রুকণার সযত্নে মুছে দিতে দিতে বলল, আমিও। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।